ঘুমা ঘুমা ঘুমা, জাগলেই মরবি। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লৌকিক আর অলৌকিক এই চ্যানেলে। এখানে কিছু শোনা বা না শোনা গল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের শোনাব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আজকের গল্পটির লেখক গৌরব চ্যাটার্জি। গল্প পাঠ করেছেন লেখক নিজে এবং আমি অয়ন। শুনছেন ডাইনি পুজো। দুর্গাপুজোর বেশ কিছুটা পরের সময়। গ্রামের আবহাওয়া তখন ঠান্ডা হতে সবে শুরু হচ্ছে। হেমন্তকাল তখনও আলাদাভাবে চেনা যেত। দিনের দিকে রোদ উঠলে কিছুটা গরম বোধ হলেও রোদ পড়ে বিকেল হতে হতে একটা ঠান্ডা আমেজ আসছে চারিদিকে। ধানের মাঠে সোনালি রং ধরা আরম্ভ হয়েছে। মাধবীলতার মৃদুগন্ধে গ্রামের অলিগলি তখন মোহমোহ করছে। কিছু শখের ফুলের গাছে রং বেরঙের ফুল ফুটেছে বেশ কিছু বাড়িতে। এমন সময় পড়াশোনাতেও মন বসত না, আর বিশেষ কিছু করারও থাকতো না। দু একটি বাড়িতে টিভি থাকলেও বেশিরভাগ সময় লোডশেডিং, নয়তো মাত্র একটি চ্যানেল, যা আমাদের মন আকর্ষণ করত না। তাই আমাদের সমবয়সী কিশোর এবং বেশ কিছু যুবকের আড্ডা ছিল রায়পাড়ার ক্লাব। বেশিরভাগ ছেলেরই রায়পাড়া নয়তো ময়রাপাড়ায় বাড়ি। আমাদের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে। ক্লাবটা বেশ কিছুটা দূরে হলেও আমোদের মোহে সেখানে যেতাম, মিস করতাম না। সন্ধ্যার পর থেকে রাত্রি প্রায় 10:30, 11টা, কখনো কখনো 12টা অবধি চলতো এই জমজমাট আড্ডা। কিছু ছেলে বিড়ি সিগারেট খেত বলে প্রবীণেরা সন্ধ্যা 8টার পর খুব একটা ক্লাবে আসতো না। গ্রামে তখন প্রায় বাড়িতেই সন্ধ্যায় রাত্রের খাওয়া দাওয়া সারা হয়ে যেত। তাই যতক্ষণ খুশি ক্লাবে থাকতে পারতাম। এরকম একদিন আলোচনার বিষয়বস্তুগুলো খুব আনন্দদায়ক ছিল। ফুটবল খেলা, রাজনীতি, এইসব নিয়ে বেশ চলছিল জমিয়ে আড্ডা। খেয়াল হয়নি যে রাত্রি প্রায় 12টা হয়ে গেছে। সেদিন দিনের বেলায় বৃষ্টি হয়েছিল এক পশলা, তাই লোডশেডিং ছিল। হঠাৎ টনক নড়তেই বললাম, হ্যাঁ রে, তোরা কি বাড়ি যাবি না নাকি? আমার মতোই কিছু ছেলে হঠাৎ চমক ভেঙে সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। কিছু বলল আজ নাকি তারা ওখানেই শুয়ে পড়বে। আমাকেও থাকতে বলছিল সারা রাতটা বেশ সুন্দর আড্ডা মেরে আনন্দে কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু পরদিন আমাকে পিসির বাড়ি যেতে হতো। তাই ইচ্ছে না থাকলেও ওদের অনুরোধ উপেক্ষা করে বেরিয়ে পড়লাম। আমার সাথে একসাথে আসছিল নিশীথ। ওর বাড়ি ময়রাপাড়ায়। ক্লাব থেকে গ্রামের রাস্তা এঁকে বেঁকে প্রাইমারি স্কুল পেরিয়ে প্রায় 10 মিনিট পর রানীপুকুর, ময়রা দিঘি, মনসা মন্দির পেরিয়ে ময়রাপাড়ায় ঢুকলাম। এখানে বেশ কিছু ঘর ময়রা থাকে। বেশিরভাগ লোকই শহরের দোকানে কাজ করে হালুইকরের। বাড়ির কাছে এসে নিশীথ বললে, আরে যেতে পারবি তো অন্ধকারে? না তো আজ রাতটা আমার বাড়িতেই থেকে যা। সত্যি বলতে ওর বাড়ির কাছে এসে আমারও মনে হচ্ছিল থেকে যাই। বড় ক্লান্ত লাগছিল, পায়েও ব্যথা করছিল।
বিকেলে ফুটবল খেলেছি, আর রাতও হয়ে গেছে অনেক। কিন্তু ওদের বেশ কয়েক ভাই বোন, বাবা মা ঠাকুমা, আর ছোট্ট ঘর, মাত্র 2খানা রুম। আমি গেলে অসুবিধেই পড়ে যাবে, তাই বললাম, না রে, আর তো খানিকটা, ঠিক চলে যাব। শীত শীত করছিল, ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর তখনও অনেকটা পথ বাকি, প্রায় 10 মিনিটের। আমাদের পাড়াটা সাহেব বাঁধ পেরিয়ে অনেক বড় বড় গাছপালায় ঘেরা। দেখলে মনে হয় অন্য একটা গ্রাম। আকাশে ছোট ছোট কালো মেঘ, ঝোপের ধারে ঝিঝি পোকা ডাকছে। অন্ধকারেই হাঁটছি, আস্তে আস্তে চোখ সয়ে গেছে। রাস্তাটা এবার বুঝতে পারছি। সাহেব বাঁধ ঢোকার আগে ময়রাপাড়ার রাস্তাটা একটা বড় পাকুর গাছের কাছে এসে 2 ভাগ হয়, মানে ওটা মাথা। একটা রাস্তা ডান দিকে রাজগঞ্জ দিয়ে শহরের দিকে যায়। এই রাস্তাটার অবস্থা ভালো নয়। প্রতিবার বর্ষায় সাহেব বাঁধের জল ঢুকে কাদা হয়। একই তো কাঁচা রাস্তা, তাই বেশিরভাগ লোকই ক্লাবের দিকে যে রাস্তা, সেটা দিয়ে চাঁদপুরে গিয়ে বাস ধরত। আমি বাঁ দিকের রাস্তা দিয়ে আমাদের পাড়ায় ঢুকব। ওইখানটাতে কিছু অড়হর কলাইয়ের গাছ আছে। ব্যাঙ ডাকছে জোরে জোরে। সব কিছুই সাধারণ, স্বাভাবিক। তবুও পাকুর গাছের কাছে এসে যেন আমার ষষ্ঠেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মনে হচ্ছে কেউ যেন বলতে চাইছে, আর এগিয়েও না, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, নয়তো বিপদ আছে, বিপদ আছে, বিপদ আছে। এমন কিছু ঘটছে বা ঘটতে চলেছে যা শুভ নয় মোটেও, নয় মোটেও। ফিরে যাও বলছি, যাও বলছি, এখনো সময় আছে, সময় আছে, সময় আছে। খুব সাহসী না হলেও ভীতু বলে আমার দুর্নাম নেই। তবুও গাটা কেমন ছমছম করে উঠল। হাত পা যেন অসাড় হচ্ছে। সব উপেক্ষা করে যখন খানিকটা এগিয়েছি, পাকুড় গাছের আড়াল থেকে দেখি 1 বছর 50-এর মহিলা রাস্তার মাঝখানে বসে কি যেন করছে। বোধহয় একটা থলি জাতীয় কিছু থেকে কিছু জিনিস বের করে করে রাস্তার ধারে খুব সন্তর্পণে রাখছে। মনে হলো সে এখনো বুঝতে পারেনি যে আমি তার গতিবিধি লক্ষ্য করছি। দেখলাম মহিলাটি একটা দেশলাই কাঠি জ্বালিয়ে তা দিয়ে একটা পাতলা মোমবাতি জ্বালালো। 2-1 বার এদিক ওদিক দেখে নিয়ে মোমবাতিটা রাস্তার ধারে রাখল। এতক্ষণে বুঝতে পারলাম তার সাথে যে থলিটা সে এনেছিল তাতে জীবন্ত কিছু আছে, সেটা নড়ছে। এই সবই ঘটছিল যে রাস্তাটা রাজগঞ্জের দিকে যাচ্ছে সেদিকে, যেটা সাধারণত কেউ খুব একটা ব্যবহার করে না। আমাদের পাড়ার রাস্তাটা যদিও সেটা নয়, তবুও এই সময়ে ওদিকে গেলে অবশ্যই মহিলাটি বুঝতে পারবে বা দেখতেও পেতে পারে। আর উপায় আছে, যেদিক থেকে এসেছি সেদিকে ফিরে যাই। কিন্তু সে কি আর মন চায়? এখন একটা অদম্য এবং অযাচিত কৌতূহলের নেশা যেন আমায় পেয়ে বসেছে। তাই স্থির করলাম, যাই হোক, দেখি না শেষ অবধি কি হয়। দেখলাম মহিলাটি থলি থেকে একটা অ্যালুমিনিয়ামের বাটি জাতীয় কিছু বের করলো।
আর তার সাথে ধারালো একটা ছুরি। আমার হৃদস্পন্দন যে বাড়ছে সেটা বুঝলাম। এখন সে বাটির কানায় ছুরিটা রেখেছে। এইবার যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি মহিলা তার গায়ের চাদরটি খুলে রাস্তার ধারে ঘাসের উপর রাখল। এবার আস্তে আস্তে শাড়ি, ব্লাউজ এবং অন্য সব পরিধান অতি সন্তর্পণে খুলে নিল। এবার তিনি সম্পূর্ণ উলঙ্গ, শরীরে নিকট বার্ধক্যের চিহ্ন স্পষ্ট। মহিলার মুখ অচেনা, আমাদের গ্রামের কেউ না, বোধহয় রাজগঞ্জের কেউ। মুখশ্রী সাদামাটা ও কোনো রকম বিশেষত্বহীন। যা নজরে পড়ছে তা হলো তার চোখ দুটো। চপলতা এবং ক্রূরতা যেন একসাথে বর্তমান। গায়ের রং শ্যামবর্ণ, চোয়াল দুটো যেন একটু বেশি দৃঢ়। মহিলাটি ছুরি দিয়ে তার মাথার কিছুটা চুল কেটে নিয়ে কিছু বিড়বিড় করতে করতে মোমের শিখায় পোড়াতে লাগলো। তারপর সেই ছাই বাটিটাতে ফেলে দিল। তার সঙ্গে বোধহয় মদ জাতীয় কিছু একটা ছিল। অর্ধেকটা বাটিটাতে ঢেলে দিল, বাকি অর্ধেকটা চরম পিপাসার্থের মতন ঢক ঢক করে গিলে ফেলল। সেই আওয়াজ যেন আমিও শুনতে পেলাম। এইবার তার চোখ মুখ যেন একটু পরিবর্তন হয়ে গেল। হঠাৎ সে যেন কিছু একটা মজা অনুভব করে নেচে উঠল। ঘাড় দোলাতে দোলাতে একটা মন্ত্র পড়ছে আর পাগলের মতন একটা হাসি হাসছে। অট্ট হাসি নয়, মৃদু হাসি, কিন্তু ভয়ঙ্কর হাসি, হাড় হিম হয়ে যাওয়ার মতন হাসি। রাস্তা থেকে কিছু মাটি তুলে সে একটা মন্ত্র পড়ে গ্রামের দিকে রাস্তাতে ছুঁড়ে দিল আর হাসতে হাসতে চেঁচাতে লাগলো, ঘুমা ঘুমা ঘুমা, জাগলেই মরবি। ঘুমা ঘুমা সব ঘুমা। এইবার যেন অট্ট হাসি। ইনিয়ে বিনিয়ে কি একটা গানের সুর তুলে 2-3 পাক ঘুরল নাচতে নাচতে। তারপর থলি থেকে একটা হাড় বের করে গ্রামের রাস্তা বরাবর আড়াআড়ি একটা দাগ টেনে দিল ওই গানের সাথেই। থলিটা সমানে নড়ে চলেছে। এখন বুঝলাম ওটা গান নয়, মন্ত্র জাতীয় কিছু। এবার সে থলি থেকে একটা পায়রা বের করল, জীবন্ত পায়রা। পাখিটার পা, ডানা, মুখ খুব পরিপাটি করে লাল সুতো দিয়ে বাঁধা। পায়রাটার গলার কাছটা এক হাতে ধরে সে ছুরিটা হাতে নিল আর অন্য একটা উদ্ভট মন্ত্র জোরে জোরে বলতে বলতে পায়রার গলাটা একেবারে কেটে ফেলল। ফিনকি দিয়ে রক্ত ছুটল, কতকটা তার শরীরে আর মুখেও লেগে গেল। তার মুখ যেন আরও তৃপ্ততায় ভরে উঠল। তার স্বাভাবিক সাধারণ মুখ এবার যেন পৈশাচিক দেখাচ্ছে।
মুন্ডু কাটা দেহটা নিচু করে সবটুকু রক্ত সে বাটিটাতে ঢেলে দিল। এবার পায়রার দেহটাকে এক পাশে রেখে সেই হাড়টা দিয়ে বাটির মধ্যেকার সব উপকরণ যেন সে মেশাতে লাগলো। সঙ্গে চলছে গানের সুরে সেই ভয়ঙ্কর মন্ত্র। দেখলাম সেই লাল ঘোলা মিশ্রণটা হাড়ের ডগায় তুলে তুলে একটা আয়তাকার গণ্ডির মতন সে টেনে নিচ্ছে। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথাও ফাঁকা আছে কিনা। নিশ্চিন্ত হলে বাটিটা গণ্ডির বাইরে রেখে থলির ভেতর থেকে একটা মাটির প্রদীপ আর একটা তেলের শিশি বের করলো। প্রদীপটা মোমবাতি দিয়ে জ্বালিয়ে নিয়ে তাতে ছুরি দিয়ে নিজের হাত কেটে ফোঁটা রক্ত মেশালো। প্রদীপের শিখায় ফট 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 করে কয়েকবার শব্দ হলো। সে যেন আরো খুশি হয়ে অট্টহাসি হাসল। চারিদিকে ব্যাঙ ডাকছে। একটা রাতচরা পাখি মাঝে মাঝে যেন ভয়ে ভয়ে ডাকছে। এর মাঝে আমি নির্বাক হয়ে এসব যত দেখছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি। মনে হলো এখন আর ভয়টা যেন নেই, শুধুই যেন কৌতূহল। এরপর কি হয়, এরপর কি হয়। আমাকে আরও অবাক করে দিয়ে বছর 50-এর মহিলাটি সার্কাসের 14 বছরের মেয়ের মতন মাটিতে হাত রেখে তার উপরে ভর দিয়ে পা দুটিকে শূন্যে তুলে দিল। পাশে জ্বলতে থাকা প্রদীপটি এক নিপুণ শিল্পীর মতন প্রথমে হাতে তারপর পায়ের পাতার উপর রেখে নিল। আমরা যেভাবে 2 হাত দিয়ে প্রদীপ ধরে সন্ধ্যা আরতি করতে পারি সেই রকম, কিন্তু এর বেলায় প্রদীপটা রয়েছে পায়ের পাতার উপর। সেটা নিয়ে সে গণ্ডির ভেতরে এক দিক থেকে আরেক দিক যাতায়াত করছে, কিন্তু গণ্ডির বাইরে বেরোচ্ছে না। অনর্গল বলে চলেছে সেই অর্থবিহীন মন্ত্র। স্কুলে সংস্কৃত পড়েছি, এই মন্ত্র সংস্কৃত ভাষায় নয়। যেটুকু মনে আছে এখানে বলাটা ঠিক হবে না। তার এই গণ্ডির ভেতর পায়ের পাতায় জ্বলন্ত প্রদীপ নিয়ে হাতে ভর দিয়ে আনাগোনা এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করেছে। ব্যাঙগুলোও যেন তটস্থ, আর ডাকছে না। রাতচরা পাখিটাও বোধহয় ভয়ে কোথাও যেন পালিয়েছে। মহিলা কিন্তু একাগ্রভাবে তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এরকম কতক্ষণ হয়েছে জানি না। হঠাৎ চারিদিকের গাছপালায় একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, সেটা বুঝলাম। প্রচণ্ড ঝড় আসার সময় যেমন শোঁ শোঁ করে আওয়াজ হয়, সেই শব্দে বাতাস বইতে শুরু হয়েছে। মহিলাটি কিন্তু তখনও চলছে, কিন্তু তার মুখে হাসি ফুটেছে, সেই অপার্থিব দুঃসাহসিক হাসি। হঠাৎ এক দমকা হাওয়ায় দেখলাম বাইরের মোমবাতিটা নিভে গেল। চারদিকে একটা পচা আঁশটে গন্ধ উঠছে। এসবের মধ্যে সেই গণ্ডির বাইরে এসে দাঁড়িয়েছে এক মূর্তি। আশ্চর্যের বিষয়, এই ঝড়ে মোমবাতিটা নিভে গেছে, কিন্তু প্রদীপটা সমানে স্থির শিখায় জ্বলছে। সেই আলোয় দেখলাম সদ্যাগত মূর্তির রূপ। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল,
বিশাল আকৃতি মুখ। এই মুখ যে কত বিশাল ও বীভৎস বলে বোঝানো কঠিন। তার দেহ খর্বকায়, কিন্তু সেই শরীরে এক দানব আকৃতির কালো মুখ। সেই মুখ যেন পুরুষেরও নয়, মহিলারও নয়। মোটা চওড়া ঠোঁট আর আগুনের রোষ যেন সেই বীভৎস বিকট চোখে। দাঁতগুলো মুখের থেকে তুলনামূলকভাবে অনেক বড়। বাইরে থেকেই দাঁতগুলো তার কিছুটা দেখা যাচ্ছে। তার দুটি হাতে বালার মতন কিছু যেন পড়ে আছে, বেশ কয়েকটা। তার ওই রূপ দেখে মনে হলো এবার সম্বিত হারাবো, কিন্তু চরম কৌতূহল আমাকে অজ্ঞান হতে দিল না। মহিলা কিন্তু খুব খুশি মনে হলো। সে যা চায় সে যেন পেয়েছে। সে এবার চলাচল বন্ধ করে পা দুটি মাটিতে নামিয়ে নিয়ে এলো, প্রদীপটাকে হাতে ধরে থাকলো। খুব মৃদু আওয়াজে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে বুঝলাম। এরই মধ্যে মহিলা ওই দানবীকে একটা কালো চিরুনি দিয়ে দিল। দানবী সেই চিরুনি দিয়ে তার মাথার চুল আঁচড়ে মহিলাকে ফেরত দিল। আরও কিছু অচেনা অজানা দ্রব্যের আদান প্রদান চলতে লাগলো। এই সব চলতে চলতে মহিলা পায়রার দেহটা ওই দানবীর হাতে তুলে দিল। সে সেটাকে ক্ষুধার্ত শেয়াল বা কুকুরের মতন ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। পায়রার রক্ত লেগে যেতে লাগলো দানবীর মুখের চারিদিকে। পালক লেগে রইল, পাখিটার নাড়ি ভুঁড়ি বেরিয়ে এলো। হঠাৎ দানবী স্থির হয়ে গেল আর মহিলাটিকে কি যেন বলল, যা শুনে মহিলার মুখে ভয়ের ছাপ পড়ল। সে যেন মৃত্যু ভয় পেয়েছে। এবার আমাকে অবাক করে দিয়ে ওরা দুজনেই আমার দিকে যেন স্থির দৃষ্টিতে তাকালো। আমি গাছপালার আড়ালে ছিলাম, কিন্তু মনে হলো ওরা আমাকে স্পষ্ট দেখছে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হলো মাথা ঘুরছে। দেখলাম মহিলার চোখে আশঙ্কা আর দানবীর মুখ উৎফুল্ল। সে যেন কোনো ঈপ্সিত খাবার পেয়েছে। তার খুশি মুখ প্রদীপের আলোয় আরো ভয়ঙ্কর ও বিকট দেখাচ্ছে। বুঝলাম সে এগিয়ে আসছে দ্রুত গতিতে। এবার তার মুখ দেখলাম আমার মুখ থেকে এক হাত দূরে। পচা আঁশটে গন্ধটা আরো প্রবলভাবে পেলাম। মনে হলো বমি হবে এবার, কিন্তু তার আগেই জ্ঞান হারালাম। এর একদিন পর নাকি আমার জ্ঞান ফিরেছিল। মা আমাকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে আমাদের দরজার চৌকাঠে। তারপর মা আর কাকা আমাকে বাড়ির ভেতর নিয়ে যায়। এসব আমার কিছুই মনে নেই। জেগে উঠে দেখি শরীর খুব দুর্বল, গায়ে জ্বর। মণি ডাক্তার এসে ওষুধ দিলেও জ্বরটা প্রতি রাত্রেই আসতে লাগলো। মরার মতন ঘুমোতাম। কারোর সাথে কথা বলতে পারতাম না। কোনো ওষুধে কাজ হচ্ছিল না। জ্বর ছাড়তো, আবার রাত্রে জ্বর আসতো। ঘুমের মধ্যে ওই মুখ প্রায় দেখতাম, সেই ভয়াল ভয়ঙ্কর মুখ। সে যেন ভয়ঙ্করভাবে হাসছে আর আমাকে ডাকছে। আমি তো পারলি
আমার লক্ষণ দেখে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে নিয়ে গেল। আমার বাবাকেও খবর দেওয়া হলো। হাসপাতালে আমি সুস্থ তো হলামই না, বরং এইবার আমি বেশিরভাগ সময় কাউকে চিনতেই পারছিলাম না। ডাক্তাররাও বাড়ির লোকজনকে আশ্বস্ত করতে পারছিল না, তাই আমাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলো। সেদিন সন্ধ্যায় বাবা বাড়ি ঢুকলেন। বলে রাখা দরকার যে আমার ঠাকুরদা একজন সাধক ছিলেন, আর তার থেকে কিছু কিছু পদ্ধতি আমার বাবাও শিখেছিলেন। কিন্তু বাবা ছিলেন অন্য ধরনের মানুষ, তাই তিনি শহরে গেছিলেন চাকরি করতে। তিনি আমাকে দেখেই বুঝেছিলেন এটা সাধারণ জ্বর নয়। বাবা কিছু মন্ত্র প্রয়োগ করে একটা জল পড়া জাতীয় কিছু আমাকে খাওয়ালেন। এতে আমি সুস্থ না হলেও কিছুক্ষণ পর থেকে আস্তে আস্তে কথা বলতে পারছিলাম। যা হয়েছিল বাবাকে সব খুলে বললাম। বাবা তো শুনে যেন তটস্থ হয়ে গেলেন। তারপর ভাবনা চিন্তা করে কাকাকে ডেকে বললেন, কাল ভোরেই গাড়ির ব্যবস্থা কর, তাছাড়া খুব বিপদ। শুনে মা কেঁদে উঠলেন। বুঝতে পারলাম। কাকা সাইকেল নিয়ে সঙ্গে সঙ্গে বেরোলেন। পরদিন ভোরে একটা সাদা অ্যাম্বাসেডর গাড়িতে করে আমাকে কোথায় যেন নিয়ে যাওয়া হলো। গাড়িটা একটা পুরনো দালান বাড়ির সামনে এসে থামল। বাবা আর কাকা আমাকে একরকম প্রায় তুলে নিয়ে গেলেন বাড়িটার ভেতর। আমাকে একটা বৈঠকখানার মতন ঘরে শোয়ানো হলো। শুনতে পেলাম বাবা এক মহিলার সাথে কথা বলছেন। মহিলা যেন বাবাকে বকাবকি করছে খুব, আর উনি দিদি সম্বোধন করে অনেক কাকুতি মিনতি করছেন। মিনিট 10-15 পর প্রথমে বাবা আর তার পেছনে এক মহিলা ঘরের ভেতরে ঢুকলেন। অসুস্থতার মাঝেও তক্ষুনি চিনতে পারলাম ওনাকে। উনি যে সেই মহিলা যাকে সেই দিন রাত্রে ওই অদ্ভুত অনুষ্ঠান করতে দেখেছি। তবে আজ যেন একেবারে অন্য রূপ। 8 পৌড়ে শাড়ি, মাথায় বড় সিঁদুরের টিপ, ঢেউ খেলানো চুল, যেমন মাটির প্রতিমার মাথায় দেখা যায়। মুখে মৃদু হাসি নিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। মনে মনে ভাবলাম, সেই ভীতিকর মুখ কি অন্য কারোর ছিল? এখন তিনি যেন আপনজন। বললেন, ক্ষমতা আছে তোমার, ওর পর কেউ বাঁচে না, তবে ও কিন্তু তোমায় নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। তোমায় কয়েকটা কথা জানানো দরকার। বাবা আর কাকাকে বললেন, তোরা বাইরে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। ওরা চলে গেলে বললেন, তুমি সেদিন যা দেখেছ তা জীবিত মানুষের দেখার নিয়ম নেই। আমরা এক নিষিদ্ধ সম্প্রদায়ের মানুষ। যাদের আমরা পুজো করি তারা দেবতা নয়। তুমি ডাইনি পুজো দেখেছ। ওদের সংস্পর্শে এলে তা মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক, বুঝলে? তাই এই রকম ক্ষেত্রে কৌতূহলী হয়েও না বাবা। তোমাদের রাত্রি আমাদের দিন। একজন লোক কাঁসার গ্লাসে লাল রঙের, বোধহয় স্কোয়াশ দেওয়া শরবত নিয়ে এলো। মহিলা মন্ত্রপুত করে শরবতটা আমায় খেতে দিলেন। অদ্ভুত স্বাদ। মরচে ধরা লোহার যেমন গন্ধ হয়, তেমনি মৃদু গন্ধ। তবে ওটা খেয়ে শরীরটাই যেন একটু জোর পেলাম। তিনি বলে চললেন, তোমার ঠাকুরদার পুণ্য বল, তাই তুমি এখনো বেঁচে আছো।
ওনার খুব উপকার আছে আমার আর আমার পরিবারের উপর। উনি একদিন আমাদের বাঁচিয়েছেন, তাই আজ তোমায় বাঁচিয়ে দিলাম। আর এমন করো না বাবা, আর ছাড়তে পারবো না। বলে একটা মাদুলি এনে সেই ছুরিটা দিয়ে তার মাথার কিছু চুল কাটলেন। তার তর্জনী কেটে কিছুটা রক্ত মাখিয়ে সেই চুলগুলো মাদুলিটার মধ্যে পুরে দিলেন। বললেন, এটা 3 পক্ষকাল খুলো না বাবা, তাহলে কেউ বাঁচাতে পারবে না, আমিও না। আমরা বাড়ি ফিরলাম। রাস্তাতেই আমার জ্বর ছেড়ে গেছিল। বাবাকে পরে জিজ্ঞেস করেছিলাম, বাবা উনি কে? বাবা কি বলেছিলেন সেটা অন্য দিন বলবো। শুনলেন ডাইনি পুজো। যদি আপনি আপনার কোনো অলৌকিক অভিজ্ঞতা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান, তবে স্ক্রিনে লেখা ইমেল আইডিতে সেটি লিখে জানান। আমরা চেষ্টা করব সেটি শোনানোর। ধন্যবাদ।